হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথ তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইওর ফ্যামিলি। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে প্রি স্কুল অর্থাৎ ক্লাস 11 ইউজি এবং পিজি কোর্সের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে এবং অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন পোর্টাল কবে ক্লোজ হচ্ছে অর্থাৎ লাস্ট ডেট কবে থাকতেছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতেছে, কি কি ফ্যাসিলিটিস থাকতেছে, কত টাকা লাগতেছে অ্যাপ্লিকেশন করার জন্য, পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কি কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, কত টাকা লাগতেছে, তোমাদের একাডেমিক স্ট্রাকচারটা কি থাকতেছে, ইনটেক ক্যাপাসিটি কি থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবা, সমস্ত ইনফরমেশন একটা ভিডিওর মধ্যেই পাবা। এখানে তোমরা কিন্তু যারা যারা বিএড করতে যাচ্ছ, বিএড এরও অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং ইউজির পর যারা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, সমস্ত পিজি কোর্সের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। তাহলে ডিটেলসে আমরা এখানে সমস্ত কিছু এক এক করে দেখতে থাকবো। তার জন্য তোমাদের কি করতে লাগবে, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে লাগবে এবং শেষে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট জানাবা এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিবা। ওকে, তাহলে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন আপডেটটা স্টার্ট করি। তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির সাইটে আসলে এখানে অ্যাডমিশনে দেখতে পাবা অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে গেছে। অ্যাডমিশনের আমি নোটিশগুলো এক এক করে ডিটেলসে আমি দেখাবো যে কি কি নোটিশ আসছে আর কোথায় থেকে কেমন করে দেখতে লাগবে এবং শেষে এটাও জানাবো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিভাবে করতে লাগবে। তাহলে যদি দেখি আমরা এখানে অ্যাপ্লিকেশন চলে আসছে। অ্যাপ্লিকেশনের প্রথমে দেখি যারা যারা স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছ অর্থাৎ ক্লাস 11 প্রি স্কুল, তাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 16th মে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে 18th জুন। এখানে টাইমটা করে তোমরা দেখে নিও। লাস্ট ডেটের জন্য কেউ অপেক্ষা করবে না, তার আগেই কিন্তু অ্যাপ্লিকেশন করে নিবা। লাস্ট ডেটের দিকে তোমাদের কিন্তু পরবর্তীতে সাইটের কোনো গন্ডগোল হতে পারে এবং পরবর্তীতে তোমাদের কারেকশন কোনো কিছু যদি ভুল হয় সেটা কারেকশন উইন্ডোতে তোমরা কারেকশন করতে পারবা প্রি স্কুলের জন্য 22 জুন থেকে 25 জুন অবধি। এবং যারা যারা পিজি অ্যাডমিশন নিতে যাচ্ছ অর্থাৎ ইউজি কোর্সের পর পিজিতে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিবা, তোমরা জানো ভারতবর্ষের তথা পৃথিবীর অন্যতম একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেখানে ইউজি কোর্সের পর অনেক স্টুডেন্ট পিজি কোর্স করে থাকে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে। তারা কিন্তু পিজি কোর্সের অ্যাডমিশন কিন্তু স্টার্ট হচ্ছে। পিজি কোর্সের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য। ওকে, ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য 16 মে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং তোমাদের 23 জুন তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে অর্থাৎ লাস্ট ডেট থাকতেছে এবং তোমাদের পরবর্তীতে কারেকশন উইন্ডো ফর পিজি থাকতেছে 28 জুন থেকে 29 জুন এর মধ্যে তোমাদের কারেকশন করতে লাগবে। এবার যারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছো, সাপোজ আমার ভিডিও হিসেবে তোমরা বাংলাদেশের থেকে দেখতেছো, তাহলে বাংলাদেশ থেকে দেখলে তোমাদের 16th মে তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হচ্ছে এবং তোমাদের শেষ হচ্ছে 15th জুন। এর মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে লাগবে যারা ইউজি কোর্স, পিজি কোর্স বা তোমরা ক্লাস 11 ভর্তি হতে চাও, অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। এইখানে কারেকশন উইন্ডো সম্বন্ধে একটা খুব ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সেটা ভালো করে মনে রাখতে লাগবে। এখন তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার জন্য দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে একাডেমিক পার্ট, একটা প্রোফাইল পার্ট। এবার প্রোফাইল পার্টে তোমাদের নাম দিতে লাগবে, তোমার ফটো দিতে লাগবে, প্রোফাইল পার্টে তোমাদের ইয়ার, ডেট অফ বার্থ দিতে লাগবে, কাস্ট দিতে লাগবে, এই প্রোফাইল পার্টে সমস্ত কিছু থাকবে। এই প্রোফাইল পার্টে যে সমস্ত ডিটেলস দিবা সেগুলো যদি কোনো কিছু রেজিস্ট্রেশন করার সময় ভুল করো, পরবর্তীতে কিন্তু আর কারেকশন উইন্ডোতেও কারেক্ট করা যাবে না। প্রোফাইল পার্টের মোবাইল নাম্বার, জিমেল নাম্বার কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। তার জন্য প্রোফাইল পার্টকে কিন্তু একদম কারেক্ট করে করতে লাগবে, প্রোফাইল পার্টকে কোনো কিছুই ভুল করা যাবে না। কিন্তু তোমাদের যে একাডেমিক পার্ট আছে, যেখানে তোমরা রেজাল্ট দিবা, মার্কশিট দিবা, ডকুমেন্ট আপলোড করবা, ওইখানে কোনো কিছু ভুল হলে কারেকশন উইন্ডোতে কিন্তু কারেকশন করতে পাবা। কিন্তু প্রোফাইল পার্টের কোনো কিছুই কারেকশন উইন্ডো, তোমার নামের স্পেলিং ভুল করলা কিন্তু ওইগুলা কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। এর জন্য কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। ওকে, ক্যান্সেল হতে পারে কি ক্যান্সেল হবে। সো তোমরা এটা জিনিস সাবধানে করবা যে প্রোফাইল পার্টটা কোনোভাবেই ভুল করবে না। একাডেমিক পার্টটা ভুল হলেও কারেকশন উইন্ডোতে পরবর্তী কারেকশন করা যাবে। এবার তোমাদের বলা আছে যে ফর স্কুল অ্যাডমিশনের জন্য লিংক এটা দেওয়া আছে, কেমন করে লিংকের থ্রুতে যাইতে লাগবে, কেমন করে অ্যাপ্লিকেশন করতে লাগবে আমি লাস্ট ভিডিও শেষে দেখাইতেছি। এবং হচ্ছে পিজি কোর্সের জন্য এক্সেপ্ট এমএসসি বায়োটেকনোলজি ছাড়া যে লিংক দেওয়া আছে, এই লিংক থেকে তোমাদের কি করতে লাগবে, রেজিস্ট্রেশন করতে লাগবে। এখানে সমস্ত কিছু বলা আছে। এবার আমি ডিটেলসে যে জিনিসটা তোমাদের দেখাবো, কারেকশন উইন্ডোর কথা যেটা বললাম, এটা কিন্তু এখান থেকে স্পষ্ট নোটিফিকেশনে বলা আছে তোমাদের দুইটা প্রোফাইল পার্ট, ঠিক আছে, একাডেমিক পার্ট থাকতেছে এবং প্রোফাইল পার্ট থাকতেছে। তার মধ্যে একাডেমিক পার্টটা ইনক্লুডিং রিপ্লেসমেন্ট ইন দ্য আপলোড ডকুমেন্টস, এটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পাবা। ওকে, ওকে, এখানে বলা আছে ক্যান্ডিডেট মে কাইন্ডলি নোট দ্যাট দ্য কারেকশন উইল বি পসিবল অনলি ফর একাডেমিক পার্ট, ওকে, ইনক্লুডিং রিপ্লেসমেন্ট অফ দ্য আপলোড ডকুমেন্টস, কিন্তু not for the profile part. If anyone error made in the profile part during the registration, the applicant may submit a fresh application. In such cases, the latest application will be considered
and no refund will be made for the previously submitted incorrect form। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে তোমরা যদি কারেকশন যখন রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করার সময় তোমার প্রোফাইল পার্টে যদি কোনো কিছু গন্ডল করো সাপোজ তোমার মোবাইল নাম্বার ভুল দিছো বা তোমার হচ্ছে নাম্বার কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, তাহলে তুমি যদি একবার রেজিস্ট্রেশন করেও নাও তাহলে ওই রেজিস্ট্রেশনটা পরবর্তীতে কিন্তু কারেক্ট করতে পারবে না। তাহলে তোমার কি করতে লাগবে, টাইম থাকতেই তোমার নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে লাগবে তোমার নতুন ঠিকঠাক ইনফরমেশন দিয়া। এবার যখন নতুন রেজিস্ট্রেশন করবা তাহলে নতুন তোমাদের রেজিস্ট্রেশন যেটা অ্যাপ্লিকেশনটা থাকবে সেটাই তোমার অ্যাকসেপ্ট করবে আর পুরানাটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু তোমার যে পুরানাটা যখন করছিল প্রথমবার যেটা করছিল ওটার জন্য যে ফিস পেমেন্ট করছিল সেই ফিসটা কিন্তু কেটে নিবে। ওকে, এইখানে তোমার যারা যারা পিজিতে অ্যাডমিশন নিতে চাও, স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তার জন্য যে অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস থাকতেছে ইন জেনারেল কেস, জেনারেল ইডব্লিউএস এন্ড হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য 1000 টাকা থাকতেছে এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 400 টাকা থাকতেছে। আমি এটা একটু পরেই দেখাচ্ছি। ওকে, আর স্কুলের জন্য আলাদা ফিস আছে, এটা আমি পিজির জন্য বললাম। ওকে, সো এটা আমি ডিটেলসে একটু পর দেখাচ্ছি, প্রসপেক্টাসে দেখাচ্ছি। এবার যদি আসো তোমরা, আমি দেখাইলাম নোটিফিকেশন, ওকে, সমস্ত ডেট বলে দিলাম। এবার প্রসপেক্টাসে এখানে আসলে তোমরা ডিটেলসে সমস্ত অ্যাপ্লিকেশন দেখবা যে 2024 এর 24-25 এর প্রসপেক্টাস এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করলে প্রসপেক্টাসে আসলে ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবা। এইখানে প্রসপেক্টাসে বলা আছে তোমাদের ফ্যাসিলিটি কি কি থাকতেছে। যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি তে অ্যাডমিশন নিচ্ছ বেশিরভাগ স্টুডেন্টেই তোমরা হোস্টেল পাওয়া যাবা, অনেকে হোস্টেলের বাইরেও থাকে। এটা নিয়ে ডিটেলসে ভিডিওতে আমি জানাই দেবো কারা হোস্টেলে থাকতে পারো কারা থাকতে পারো না, বেশিরভাগ সবাই থাকতে পারো। ওকে, কিন্তু অনেকেই চায় না হোস্টেলে থাকতে, তাহলে কেমন করে মেস ভাড়া নিয়ে থাকতে পারো সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিশ্বভারতী ইউনিভার্সিটি সম্বন্ধে যা জানতে চাও, ছোট মোটো যা কিছু তোমাদের জানার ইচ্ছা আছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ওকে, আমার প্রচুর স্টুডেন্ট ওখানে আছে এবং তোমাদের যা ইনফরমেশন লাগে সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করবো। ওকে, সো কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা। সো প্রসপেক্টাসটা তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো নিজেদের মতো করে। নিজের যে ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে চাইলে প্রসপেক্টাসের মধ্যে সমস্ত ডিটেলস বলা আছে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, ফ্যাসিলিটির মধ্যে এখানে বলা আছে তোমরা স্পোর্টস খেলতে পারো, লাইব্রেরি আছে, তোমাদের হোস্টেল আছে, ক্যান্টিন আছে, এই সমস্ত কিছু, ব্যাংক আছে, হেলথ ফ্যাসিলিটি আছে। হেলথ ফ্যাসিলিটির জন্য তোমাদের কি কি ইন্স্যুরেন্স করতে লাগবে কেমন করে সমস্ত কিছু এখানে বলা আছে। এখান থেকে তোমরা ডিটেলসে একবার নিজেরা পড়ে নিতে পারো। ওকে, তাছাড়াও যদি আরো কোনো কিছু ডিটেলসে তোমাদের জানতে লাগে, ফ্যাসিলিটি কি কি আছে সেটাও কমেন্ট সেকশনে জানাও, আমি ভিডিও বানিয়ে দেবো। ওকে, সো এখান থেকে তোমরা একবার করে নিজেদের মতো করে দেখে নিও, নয়তোবা বলো আমি পরবর্তীতে বলে দেবো। ঠিক আছে, ওকে, তোমাদের এই যে হেলথ ইন্স্যুরেন্সের পলিসি কভারেজ সম্বন্ধে এখানে বলা আছে, একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, হেলথ কেয়ার পলিসি ইন্স্যুরেন্স কি কি আছে সমস্ত কিছু। ওকে, সো এখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। এবার আমি তোমাদের একবারে দেখাচ্ছি এখন যে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ ইনটেক ক্যাপাসিটি কত থাকবে এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ইউনিভার্সিটিতে কত টাকা ফিস সাবমিট করতে লাগবে, সেটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, খরচা কত বড়, প্রথমে বলে দিই বিশ্বভারতী ইউনিভার্সিটির পড়াশোনা খুব কম খরচে পড়াশোনা হয়। এখানে অ্যাডমিশন ফিস প্রচুর কম হয় এবং পরবর্তীতে তোমাদের যে কোর্স ফি হয় সেটাও কিন্তু অনেক কম হয়। যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে নিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস বলা আছে যে কত ফিস, এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিও। এখানে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সে দেওয়া আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে অ্যাডভান্স দেখে নিতে পারো। এখানে আমি ভিডিও মেইনলি প্রি স্কুল এন্ড তোমাদের পিজির জন্য বানাচ্ছি, তো পিজিটা আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে দেখো বলা আছে যে ফি স্ট্রাকচার ফর দ্য পিজি প্রোগ্রাম। যারা যারা পিজি প্রোগ্রামে অ্যাডমিশন নিতে যাচ্ছ হিউম্যানিটিক্স স্ট্রিম এক্সেপ্ট মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বাদে যারা যারা আসো, তারা ফার্স্ট ইয়ারে তোমাদের ফিস পেমেন্ট কত করতে লাগছে, এসসি ওবিসি এন্ড সরি জেনারেল ওবিসি এন্ড ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ফার্স্ট ইয়ারে তোমাদের টাকা দিতে লাগতেছে, টোটাল টাকা হচ্ছে 7,575 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দিতে লাগতেছে 6,375 টাকা ফার্স্ট ইয়ারে। ওকে, পুরা কিন্তু ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুইটাই মিলা। এবং সেকেন্ড ইয়ারে যারা যারা অ্যাডমিশন পরবর্তীতে পড়বা, সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে তোমাদের খুবই কম টাকা, জেনারেলদের জন্য দিতে লাগতেছে 2,525 টাকা এবং তোমাদের এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দিতে লাগতেছে 1,375 টাকা। তেমন ভাবে দেখতে পারো যে সায়েন্স স্ট্রিমে যারা যারা আসো, সেটা সায়েন্সের এগ্রিকালচার হতে পারে বা সায়েন্স। এবার সায়েন্স স্ট্রিমের মধ্যে যারা যারা সায়েন্স স্ট্রিমে আসো, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি, তাদের 8,575 টাকা দিতে লাগতেছে ফার্স্ট ইয়ারের জন্য অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম। ওকে, এবং তোমরা যারা যারা এগ্রিকালচারে অ্যাডমিশন নিতে যাচ্ছ, এগ্রিকালচারের জন্য দিতে লাগতেছে জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি 11,575 টাকা। ওকে, ক্লিয়ার আছে।
এবং তোমরা যদি পরবর্তীতে সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হবা অর্থাৎ থার্ড সেম এবং ফোর্থ সেমিস্টারের জন্য, তার জন্য দেখে নিতে পারো হচ্ছে 7,375 টাকা, বা এগ্রিকালচারের জন্য হচ্ছে 10,325 টাকা। তারপরে তোমরা দেখতে পারো যে সোশ্যাল সায়েন্সের জন্য কি 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 সোশ্যাল সায়েন্সের জন্য এখানে দেখতে নিতে পারো যে জেনারেল ক্যাটাগরি, জেনারেল ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 11,075 টাকা ফার্স্ট ইয়ারের কথা বলতেছি আমি, এবং এসসি এসটি 9,875 টাকা। সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য থাকতেছে 3,025 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য 1,825 টাকা। এইভাবে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো। তারপরে যারা যারা এমএড করতে যাচ্ছ, ওকে, মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন করতে যাচ্ছ, মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টারে কত টাকা দিতে লাগতেছে, ফার্স্ট ইয়ারে দিতে লাগতেছে তোমাদের দুইটা সেমিস্টার মিলে 10,885 টাকা। জেনারেল, ওবিসি এবং ডব্লিউএস ক্যাটাগরি এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য তোমাদের দিতে লাগতেছে 9,685 টাকা। ঠিক তেমন ভাবে সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়তেছো তাদের দিতে লাগতেছে 3,035 টাকা, এবং বাকিদের দিতে লাগতেছে এসসি এসটি ইডব্লিউ পিডব্লিউডি ক্যাটাগরির জন্য 1,800। এমন করে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো। ওকে, তারপরে বিএড এর ক্ষেত্রে কত হচ্ছে, এমএড কোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, একবার তোমরা এখান থেকে ডিটেলসে স্টপ করে দেখে নিতে পারো। ওকে, বা তোমরা নিজেরা প্রসপেক্টাসটা ডাউনলোড করে একবার দেখে নিতে পারো, এখানে সমস্ত কিছু বলা আছে। ওকে, তো তারপরে এখানে কি কি একটু এক্সামের সময় কত টাকা দিতে লাগবে কি আছে, এখান থেকে একবার তোমরা নিজেরা পড়ে নিও। ওকে, যত টাকার বেশা কমই আছে, কোনো প্রবলেম নেই। তারপরে যারা যারা মাস কমিউনিকেশন জার্নালিজম পড়তে যাচ্ছ, বা হচ্ছে আইএসআর ইআরসি তে পড়াশোনা করতে যাচ্ছ, অর্থাৎ ইন্ডিকেটেড কোর্সে পড়াশোনা করতে যাচ্ছ, তাদের এখানে ফিস বলা আছে, এখানে ফিসগুলা দেখে নিতে পারো। ওকে, সো এখান থেকে একবার তোমরা দেখে নিও। তারপরে যারা যারা বিএড করতে যাচ্ছ, বিএড ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, বিএড এ কত টাকা ফিস দিতে লাগতেছে, বিএড এর তোমরা জানো একদম সেন্ট্রাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজে পড়ার পরেও এখানে প্রচুর কম টাকা বিএড কোর্সের জন্য দিতে লাগে, এখান থেকে তোমরা একবার বিএড এর জন্য দেখে নিতে পারো। বিএড এর ফার্স্ট ইয়ারে টোটাল ফার্স্ট ইয়ারে তোমাদের দিতে লাগতেছে, দেখো, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটার জন্য মাত্র 9,745 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য 8,000, দুইটা সেমিস্টার মিলে, ঠিক আছে, 8,905 টাকা। এবং সেকেন্ড ইয়ারের জন্য পরবর্তী থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে তোমাদের দিতে লাগতেছে 2,545 টাকা, এবং হচ্ছে 1,750 টাকা। অনেকেই বিএড করতে চাও, তো বিএড করার জন্য। ওকে, বিএড এর ইনটেক ক্যাপাসিটি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, ধীরে ধীরে আমি সমস্ত কিছু জানাবো। ভিডিওটা অনেক বড় হবে, ওকে, তোমরা একটু দেখতে থাকো। ওকে, যারা পিএইচডির জন্য এখানে ভিডিও বানাচ্ছি না, তোমরা দেখে নিও, পিএইচডির কোনো স্টুডেন্ট হলে এখান থেকে দেখে নিও। ওকে, সো পরবর্তীতে তোমরা যদি প্রি স্কুল হও, প্রি স্কুলের কোর্স স্ট্রাকচারটা একবার তোমরা দেখে নিও, এখান থেকে অনেক কম আছে, অর্থাৎ যারা যারা পরে স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছ এখান থেকে তোমরা একবার দেখে নিও। ওকে, স্ট্রিম অনুযায়ী দেখে নিও। ক্লাস 11 এর সায়েন্সের জন্য আলাদা টাকা আছে, ঠিক আছে, তারপরে ফরেন স্টুডেন্টের জন্য আলাদা, ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, একবার তোমরা এখান থেকে স্টপ করে দেখে নিও, পুরো স্ট্রাকচারটা এখানে বলা আছে, এখান থেকে দেখে নিও। ওকে, ক্লিয়ার আছে? তারপরে আসি আমরা এখানে কত প্রোগ্রাম করতে পারছো, অনেক প্রোগ্রাম করতে, লিস্ট অফ দ্য, ওকে, এখান থেকে একবার দেখে নিতে কতগুলো প্রোগ্রাম করতে পারছো, অনেক প্রোগ্রাম করতে পারছো। ওকে, এবার আমরা আসি ইম্পর্টেন্ট আর কিছু জিনিসে। এখানে প্রসপেক্টাসের মধ্যে সমস্ত কিছু বলা আছে, তোমরা একবার স্টপ করে যে যেটাই অ্যাডমিশন নিতে যাচ্ছ সেটার সম্বন্ধে তোমরা দেখতে পারো। ওকে, হ্যাঁ, এখানে বলতেছিলাম যে অ্যাপ্লিকেশন ফিস কত থাকতেছে। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিতে যাচ্ছ, প্রথম অ্যাপ্লিকেশনের জন্য জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তোমরা যদি একটা অ্যাপ্লিকেশন করো, প্রথম একটা অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের দিতে লাগতেছে 1,000 টাকা, এবং তোমরা যদি পরবর্তীতে সেকেন্ড অ্যাপ্লিকেশন করো, সেকেন্ড অ্যাপ্লিকেশনের জন্য তোমরা দিতে লাগতেছে 400 টাকা। ওবে, একটার পর দ্বিতীয়টা করলে, অর্থাৎ দুইটা করলে তোমাদের দিতে লাগতেছে 1,400 টাকা। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য তোমাদের দিতে লাগছে 300 টাকা, এবং পরে যদি আর একটা করো তার জন্য দিতে লাগতেছে 150 টাকা। ওকে, অর্থাৎ দুইটা করলে 450 টাকা, আর একটা করলে 300 টাকা, এখান থেকে একবার দেখে নিই। ওকে, সো আমি অ্যাপ্লিকেশন ফিস বলে দিলাম। এবার আসি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ইনটেক ক্যাপাসিটি কি আছে। সো প্রি স্কুলের ক্ষেত্রে যারা দেখতেছো, প্রি স্কুলের ক্ষেত্রে ইনটেক ক্যাপাসিটি এখান থেকে দেখে নিও একবার। প্রি স্কুলের ক্ষেত্রে বলা আছে, ওকে, সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে প্রি স্কুলের ক্ষেত্রে বলা আছে যে টোটাল ক্যাপাসিটি 12টা, সায়েন্স স্ট্রিম ইনটেক ক্যাপাসিটি আনরিজার্ভ ক্যাটাগরি ওয়াইজ এখানে বলা আছে, আনরিজার্ভ 5, ওবিসি 3, এসসি 2, এসটি 1, ইডব্লিউএস 1, টোটাল 12 সায়েন্স স্ট্রিমের জন্য। আর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলা আছে হচ্ছে 80% মার্কস ইন এগ্রিগেট এবং 80% মার্কস ম্যাথামেটিক্স ইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওবিসি ক্যাটাগরির জন্য বলা আছে হচ্ছে 72% মার্কস ইন এগ্রিগেট এবং 72% মার্কস ম্যাথামেটিক্স ইন। ওকে,
সো এখানে এগ্রিগেট বলতে তোমাদের এখানে অ্যাভারেজের কথা বলা আছে। এবং যারা যারা প্রি ডিগ্রি হিউম্যানিটিক্স নিতেছো অর্থাৎ আর্টসে পড়াশোনা করতে যাচ্ছ, আর্টসের ক্ষেত্রে 70% মার্কস ইন এগ্রিগেট এই মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট, এন্ড হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য থাকতেছে 63% মার্কস এগ্রিগেট মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানেও সিট ক্যাপাসিটি কত থাকতেছে, টোটাল হচ্ছে 12। এখানে তোমরা ইনটেক ক্যাপাসিটি গুলো দেখে নিতে পারো। ওকে, এবার এখানকার মধ্যে আরো যে বিভিন্ন ক্যাটাগরি আছে একবার তোমরা এখান থেকে তোমরা দেখে নিও ডিটেইলস। ওকে, আর আমি বাকিগুলো বললাম না, তোমরা একবার নিজেরা দেখে নিও। শিক্ষা, তারপরে আসি আমাদের, এটা হচ্ছে অ্যাডমিশন স্ট্রাকচার ফর দা টু প্রো। ওকে, এটা ইন্টারনাল স্টুডেন্ট, এক্সটার্নাল স্টুডেন্ট। এটা কিন্তু মনে রাখবা যে এক্সটার্নাল স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে এখন বিশ্বভারতীতে, তাদের এটা আগেরটা কি ছিল, ইন্টারনাল স্টুডেন্টের জন্য ছিল, এটা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টের জন্য ছিল। এটা একবার তোমরা দেখে নিও। ওকে, সো এখান থেকে নিজেরা একবার দেখে নিও। ইন্টারনাল স্টুডেন্ট মানে যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আগে থেকে ক্লাস 6, 7, 8, 9 মাধ্যমিক এক্সামিনেশন দিছো, তারা ইন্টারনাল স্টুডেন্ট। এবং যারা যারা অন্য জায়গা থেকে মাধ্যমিক এক্সামিনেশন দিছো কিন্তু এখন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও, তারা হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্ট। ওকে, হ্যাঁ, তারপরে আমরা আসি হচ্ছে ওকে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স ফর দ্য ইউজি প্রোগ্রাম। ইউজি প্রোগ্রাম এখন এখানে বলবো না। যারা যারা ইউজিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি, তোমাদের সিইউটি ইউজির মাধ্যমে যেতে লাগতেছে। এখন যারা যারা পিজিতে যাবা তাদের কিন্তু সিইউটি পিজির মাধ্যমে হচ্ছে না, বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে হচ্ছে। তো পিজির জন্য সিট ক্যাপাসিটি কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আমি একবার দেখাচ্ছি। ওকে, আন্ডার গ্রাজুয়েট কোর্স আমি পিজির জন্য দেখাচ্ছি। বিএ কোর্স, এখানে ব্যাচেলর অফ, এটাও ব্যাচেলর পারফর্মিং আর্টস। আমরা এখন এমএ কোর্স বা পোস্ট গ্রাজুয়েশনে যাব। ওকে, অনেক বড় প্রসপেক্টাস, একবার নিজেরাও কিন্তু দেখে নিও। ওকে, নিজেদের মতো করে। আর কোনো কিছু যদি কোনো পয়েন্ট বাদ যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবার আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে অনেক বড় অনেক পেজ। সো এম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওকে, ভাষা ভবনে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, পোস্ট গ্রাজুয়েশন এম এ কোর্সের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আছে, বলা আছে, সিট ক্যাপাসিটি বলা আছে। ভাষা ভবনে যারা বেঙ্গলি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ, বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে অনার্স সাবজেক্ট উইথ কনসার্ট 55% মার্কস ইন এগ্রিগেট। তোমাদের কিন্তু বাংলা অনার্স থাকতে লাগতেছে এবং সঙ্গে সঙ্গে তোমাদের টোটাল কিন্তু গ্রাজুয়েশনে 55% মার্কস লাগতেছে। ওকে, জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের 49.5% লাগতেছে। তোমাদের আনরিজার্ভের জন্য 23টা সিট, ওবিসির জন্য 16টা সিট, এবং এসসির জন্য 9টা, এসটির জন্য 4টা, ইডব্লিউএস এর জন্য 6টা, টোটাল 58 সিট থাকতেছে। এখান থেকে তোমরা একবার দেখে নিও। ওকে, আর এখানে বলা আছে, এখানে ডিটেইলস এখানে তোমরা সবকিছু দেখে নিও, ক্রাইটেরিয়া গুলো বলা আছে। চাইনিজে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, চাইনিজের জন্য অনার্স ইন দ্য সাবজেক্ট অফ দ্য কনসার্ন, এটা অনার্স থাকতে লাগবে চাইনিজে, এখান থেকে একবার দেখে নিও। ওকে, টোটাল হচ্ছে 55টা সিট থাকতেছে। কম্পিটিটিভ লিটারেচার থাকতেছে 18টা সিট। তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো একটু নিজেরা দেখে নাও, এখান থেকে কোথায় কোথায় কি বলা আছে। হিন্দিদের ক্ষেত্রে বলা আছে টোটাল 56টা কোর্স থাকতেছে। তোমাদের কিন্তু বিএ অর্থাৎ বিএ অনার্সের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে 45% মার্কস থাকতে লাগতেছে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য, এটা দেখে নিও। ইন্দো তাবিয়াতদের জন্য টোটাল সিট থাকতেছে 19টা সিট থাকতেছে। তার মধ্যে তোমাদের বিএতে 50% মার্কস লাগতেছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য 47% মার্কস লাগতেছে। জাপানিজদের এখানে বলা আছে, জাপানিজদের জন্য বিএতে তোমার জাপানিজে 50% মার্কস লাগে। তোমার টোটাল সিট দেওয়া আছে 50টা। এখান থেকে উড়িষ্যা বেশি। ওকে, পার্সিয়ান সংস্কৃত একবার তোমরা নিজেরা দেখে নিও। উড়িষ্যাতে দেওয়া আছে 55টা সিট, পার্সিয়ান ওকে পার্সিয়ানে দেওয়া আছে 19টা সিট এবং সংস্কৃতে দেওয়া আছে 58 সিট। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো পাশে একবার নিজেরা দেখে নাও। ওকে, তারপর সাঁওতালির ক্ষেত্রে তোমাদের দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সাঁওতালির ক্ষেত্রে তোমাদের যদি অনার্স থাকতো তাই হয়ে যাবে, ঠিক আছে, গ্রাজুয়েশনে সাঁওতালি থাকলেই হবে। এখানে কত পার্সেন্ট এটা ইম্পর্টেন্ট না। তোমাদের টোটাল সিট থাকতেছে হচ্ছে 31 সিট থাকতেছে। এবং তামিল যারা যারা আছো, তামিলের ক্ষেত্রে তোমাদের বিএ ওকে বা বিএ লিটারেচারে তোমাদের 55% নাম্বার লাগতেছে জেনারেল ক্যাটাগরি, এবং তোমাদের ওবিসি ক্যাটাগরির জন্য হচ্ছে 49.5% লাগতেছে। এখান থেকে টোটাল সিট থাকতেছে 20। এবার মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ফ্রান্সের জন্য 20 সিট আছে, জার্মানদের জন্য 20 সিট আছে, রাশিয়ানের জন্য 20 সিট আছে, ইতালিয়ানদের জন্য 20 সিট আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। গ্রাজুয়েশনে তোমাদের 55% লাগতেছে। ওকে, বাকি তোমরা ডিটেলস গুলো একবার দেখে নিও। এবার আমরা আসি পোস্ট গ্রাজুয়েশন এম এর ক্ষেত্রে যারা যারা
এশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার অ্যান্ড আর্কিওলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে 58 সিট থাকতেছে। এবং তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার দেখে নিও, 55% মার্কস ইন অনার্স সাবজেক্ট লাগতেছে, অথবা তোমাদের 55% মার্কস ইন হিস্ট্রি থাকলেও হবে, 60% মার্কস ইন দ্য এনি আদার সোশ্যাল সায়েন্স থাকলেও হবে, বা তোমাদের কি বলা আছে 70% মার্কস ইন অনার্স ইন এনি সায়েন্স সায়েন্স সাবজেক্ট। ওকে, তোমরা তোমরা যারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল সায়েন্স থেকেও তোমরা কিন্তু ওকে এখানে এআইআইসি অ্যান্ড এতে ঠিক আছে অ্যাডমিশন নিতে পারো। সায়েন্স থেকেও তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে সায়েন্স থেকে 75% মার্ক 70% মার্কস পেলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। টোটাল সিট থাকতেছে 58। তারপরে কম্পিটিটিভ রিলিজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে টোটাল সিট হচ্ছে 50। মার্কস তোমাদের থাকতে লাগতেছে, অনার্সে মার্কস থাকতে লাগতেছে, যে কোনো অনার্সে তোমাদের মার্কস 55% থাকলেই হয়ে যাবে। ইকোনমিক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোনো স্ট্রিম থেকেই তোমরা যেতে পারছো, কিন্তু যে স্ট্রিম থেকেই যাচ্ছ তোমাদের কিন্তু 50% মার্কস লাগবে। ওকে, যে জেনারেল ক্যাটাগরির জন্য এখানে পরে কাস্ট ওয়াইজ এখানে বলা আছে, এখান থেকে তোমরা দেখে নাও। টোটাল সিট থাকতেছে 50। জিওগ্রাফির জন্য টোটাল সিট 65, এখানে 60% মার্কস লাগতেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিস্ট্রিতে বলা আছে 55% মার্কস ইন বিএতে লাগতেছে। ওকে, তোমাদের টোটাল সিট থাকতেছে 58, এখানে ফিলোসফির টোটাল সিট 58, এখানে 60% মার্কস ইন সাবজেক্ট লাগতেছে। তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি এমএ বা এমএসসি দুটার ক্ষেত্রে তোমাদের অনার্স গ্রাজুয়েট ইন দ্য এনি সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি। ওকে, তোমাদের যে কোনো স্ট্রিম থেকে আবার আসতে পারছো এখানেও, তাহলে 50% মার্কস অনার্সে থাকতে লাগতেছে। টোটাল সিট 32। তারপরে কমিউনিকেশন এন্ড জার্নালিজমে তোমাদের থাকতে লাগে, এখানেও যে কোনো স্ট্রিম থেকেই তোমরা যেতে পারো। টোটাল সিট থাকতেছে 58। ওকে, যে কোনো স্ট্রিম থেকে অনার্স মেজর যে কোনো স্ট্রিম থেকে গেলে তোমাদের কিন্তু 60% এখানে মার্কস লাগবে। এবার পরবর্তীতে আসি, আরো ইম্পর্টেন্ট কিছু আছে। ওকে, ভিডিওটা অনেক বড় হচ্ছে জানি, কিন্তু এখানে প্রচুর ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো দেওয়ার পরেও কিছু ইনফরমেশন বাকি থাকবে তোমাদের, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে দেবা, আমি ডিটেলসে বানাবো। ওকে, এবার আসি পোস্ট গ্রাজুয়েট এমএসসি করবে যারা যারা, এমএসসি অনেক কিছুতে করা হয়, ফিজিক্স থেকে করা যায়। ফিজিক্সে যারা যারা করতে পারছো তারা 50% মার্কস ইন অনার্স সাবজেক্টে থাকতে পারছো। ঠিক আছে, এখানে ওবিসি দের জন্য বলা আছে, এসসি এসটি দের জন্য বলা আছে, বাকিদের জন্য লাগতেছে হচ্ছে তোমাদের ওবিসিদের জন্য 45% মার্কস ইন অনার্স লাগতেছে, অর্থাৎ গ্রাজুয়েশনে লাগতেছে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের এসসি এসটি শুধুমাত্র পাস করলেই হবে। ওকে, বিএসসি পাস করলেই হবে। তোমাদের টোটাল সিট থাকতেছে 65টা। কেমিস্ট্রিদের জন্য টোটাল সিট থাকতেছে 65, এখানে তোমরা একবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 50%, ওবিসি ক্যাটাগরির জন্য 45%, এবং তোমাদের যারা যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করতে চাচ্ছ এখানে কিন্তু এসসি এসটি ক্যাটাগরির জন্য শুধুমাত্র পাস করলেই হবে। একটা জিনিস বলে রাখি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বিশ্বভারতীর সব থেকে ভালো ডিপার্টমেন্ট, তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারো। ম্যাথামেটিক্স এর জন্য টোটাল সিট থাকতেছে 72টা, এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও 60%, আর হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য 54%, আর তোমাদের এসসি এসটি টা পাস করলেই হবে। স্ট্যাটিস্টিক্স এর জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য 45%, 40.5% ফর ওবিসি ক্যাটাগরি, এন্ড এসসি এসটি এর জন্য পাস করলেই হবে। তোমাদের টোটাল সিট থাকতেছে 28। সিমিলারলি জুওলজির জন্য এখানে একবার দেখে নিও, এখানে বলা আছে, এবং টোটাল সিট থাকতেছে 53%। বোটানির জন্য টোটাল সিট বলা আছে 53টা। আর তোমাদের মার্কস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার এখান থেকে পাশে পাশে দেখতে পাচ্ছ। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% মার্কস। তোমাদের এগ্রিগেটে বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স থাকতে লাগতেছে। তোমাদের এটা কিন্তু জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 45%, এন্ড তোমাদের এসটি এসসি দের জন্য পাস করলেই হবে। তোমাদের টোটাল সিট থাকতেছে 45। অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স খুবই ভালো ডিপার্টমেন্ট। এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা হচ্ছে 55% নাম্বার থাকলেই হচ্ছে। ওকে, গ্রাজুয়েশন ইন এনি সাবজেক্ট, বিএসসি অনার্স, বিএসসি এগ্রিকালচার, অর বিটেক বা বিফার্ম, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তোমরা আসতে পারো। যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা এসে এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওবিসি জেনারেলদের জন্য 55% লাগতেছে, ওবিসি দের জন্য 49.5%, এবং এসসি এসটি দের জন্য তোমরা পাস করলেই হয়ে যাচ্ছে। তোমাদের টোটাল সিট হচ্ছে 33। এখান থেকে এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে প্রচুর কিন্তু ক্যাম্পাসিং হয়, তোমাদের বিভিন্ন ওষুধের কোম্পানিতে হচ্ছে চাকরি হয়ে যায়। ওকে, যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বেশি অনেক ওষুধের কোম্পানিতে, রঙের কোম্পানিতে চাকরি হয়ে যায় ক্যাম্পাসিং এ। বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সিট থাকতেছে হচ্ছে 20টা। এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার দেখে নিও নিজেরা। এবার আসি আমরা সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনের ক্ষেত্রে রবীন্দ্র সঙ্গীতের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, রবীন্দ্র সঙ্গীতের ক্ষেত্রে
টোটাল সিট থাকতেছে 50টা। এখানে বলা আছে ব্যাচেলর অফ মিউজিক, মিউজিক অনার্স অর্থাৎ বা ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস অনার্স বা ব্যাচেলর অফ মিউজিক, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, ব্যাচেলর অফ আর্টস অনার্স অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন রবীন্দ্রসঙ্গীত ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি স্কোরিং মিনিমাম 50% marks for the unreserved category and 45% marks for OBC category and any equivalent uses. ওকে, তোমাদের জন্য আর এসসি এসটি তোমাদের জন্য শুধুমাত্র পাস করলেই হলো। তো তোমাদের এখানে ক্রাইটেরিয়া ক্যাটাগরি অনুযায়ী সিট ক্যাপাসিটি ডিস্ট্রিবিউটেড করা আছে এবং টোটাল সিট থাকতেছে 50টা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। তাহলে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যে কোনো স্ট্রিম থেকে আসতে পারছো, কিন্তু তোমাদের রবীন্দ্রসঙ্গীত থাকা মাস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। ওকে, তারপরে মণিপুরি ড্যান্স, মণিপুরি ড্যান্সের টোটাল সিট থাকতেছে 35টা। এখানে তোমরা একবার দেখে নিও যে কি কোন কোন স্ট্রিম থেকে আসতে পাবা, এখানে দেখে নিও একবার। ওকে, তারপরে কত্থককলি ড্যান্সের ক্ষেত্রে দেখতে পারো 22টা সিট থাকতেছে এবং তোমরা এখান থেকে একবার দেখে নিতে পারো যে ক্রাইটেরিয়া কি কি আছে, কোথায় কোথায় থেকে তোমরা আসতে পারো। ওকে, এগুলা ক্রাইটেরিয়া বড় হয়, আমি একটু পরে শোনাচ্ছি না। ওকে, এখানে তোমরা একবার দেখে নিতে পারো, বাট নরমাল ক্রাইটেরিয়া হয়। ওকে, তারপরে হচ্ছে ড্রামা, থিয়েটার এন্ড আর্টস এর ক্ষেত্রে যারা যারা যাচ্ছ তাদের হচ্ছে টোটাল সিট থাকতেছে 30টা সিট থাকতেছে। এখান থেকে তোমরা ক্রাইটেরিয়া গুলো একটু দেখে নিও, আমি একটা ক্রাইটেরিয়া পড়ে শোনাচ্ছি। দেখো বলা আছে কি, ব্যাচেলর অফ মিউজিক অনার্স বা ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস অনার্স, ব্যাচেলর অফ মিউজিক, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, ব্যাচেলর অফ আর্টস অনার্স বা ব্যাচেলর অফ অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন দ্য ড্রামা এন্ড থিয়েটার আর্টস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি স্কোরিং মিনিমাম 50% মার্কস ইন আনরিজার্ভ ক্যাটাগরি, 45% marks OBC or the Bachelor of Music, Performing Arts, Performing in Music degree, literature or equivalent degree from the recognized university scoring minimum 50% marks in undergraduate, okay, unreserved category and the এখানে বলা আছে, ওকে নরমাল। তারপর রবীন্দ্র নৃত্য থেকে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল সিট আছে হচ্ছে 35। এবার এসিএম ভোকালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল আছে হচ্ছে 35 সিট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিও। সিতারের ক্ষেত্রে তোমাদের টোটাল লাগতেছে হচ্ছে 15টা সিট আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ বলা আছে। ওকে, তোমাদের 50% মার্কস লাগতেছে জেনারেল ক্যাটাগরি, 45% লাগতেছে ওবিসি, আর হচ্ছে এসসি এসটি এর জন্য তো পাস করলেই হয়ে যাবে জাস্ট। এসরাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে টোটাল সিট আছে 15টা, একবার দেখে নিও। তবে তোমাদের এটা বলে দিচ্ছি, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখতেছিলাম সেটা কি হচ্ছে, যেমন ডিপার্টমেন্ট অফ রবীন্দ্রসঙ্গীত, ড্যান্স, ড্রামা এন্ড হিন্দুস্তানি মিউজিক অর্থাৎ সঙ্গীত ভবনের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে থিওরি হবে, থিওরির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বা ভাইবা যে যেটা বলো সেটাও কিন্তু হবে। দুটার স্কোরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল এখান থেকে? তাহলে এখান থেকে ওকে, বাকিটা দেখতে পাচ্ছ, তবলা দেখতে পাচ্ছ, তবলাতে সিট আছে 17, সিট আছে হচ্ছে 17, এখান থেকে তোমরা একবার দেখে নিও। ওকে, ওকে, এবার আসি আমরা কলা ভবন। কলা ভবনের ক্ষেত্রে যারা মাস্টার অফ পারফর্মিং আর্টস করতে যাচ্ছ, মাস্টার অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে এটা সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে, তোমরা একবার দেখে নিও। ওকে, এতক্ষণ আমি যেগুলা বললাম ওটা কিন্তু ইউজির জন্য বললাম, সরি। তোমাদের হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছ, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের কি হবে হচ্ছে মাস্টার্স অফ পারফর্মিং আর্টস, মাস্টার অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে একবার এটা দেখে নিও। গ্লাসের ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে হচ্ছে তোমাদের 12, গ্রাফিক আর্টের ক্ষেত্রে 12 থাকতেছে, হিস্টোরি আর্টস এর ক্ষেত্রে 14 থাকতেছে, মুরালের ক্ষেত্রে 8 থাকতেছে, পেইন্টিং এর ক্ষেত্রে তোমাদের 16 থাকতেছে। ওকে, এখান থেকে টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে 12 থাকতেছে। এখান থেকে প্রতিটা তোমরা একবার করে দেখে নিও। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার তোমরা দেখে নিও, ঠিক আছে? আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির জন্য কি কি বলা আছে। আর তোমরা একটা জিনিস ভাবতেছো যে এসসি দের জন্য কি হবে, এসসি দের জন্য কি হবে, তোমরা পাস করলেই হয়ে যাবে এসসি বা এসটি দের জন্য। ওকে, তো এখান থেকে তোমরা একবার ডিটেইলসে তোমরা নিজেরা দেখে নাও। এবার আসি আমরা অন্য একটা, যে 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েটেড ডিগ্রি ডিপ্লোমা লার্নিং এট মাস্টার অফ পারফর্মিং আর্টস, হিস্ট্রি আর্টস এর ক্ষেত্রে একবার তোমরা দেখে নিতে পারো এখান থেকে। সো পোস্ট গ্রাজুয়েটেড মাস্টার্স ডিগ্রি রুরাল স্টাডিজ এর ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে 50টা সিট থাকতেছে। এখানে হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনার্স গ্রাজুয়েট সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশিওলজি, ওকে, ম্যানেজমেন্ট, কমার্স, টেকনোলজি, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা যেতে পারছো, ঠিক আছে? এখান থেকে একবার দেখে। তারপর পোস্ট গ্রাজুয়েটেড এমএ ইন রুরাল ম্যানেজমেন্ট, এখান থেকে দেখে নিতে পারো, টোটাল সিট হচ্ছে 38। পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স ইন ডিজাইন, ডিজাইনের ক্ষেত্রে মাস্টার্স ডিজাইন ক্রেমেটিক এন্ড গ্লাসের ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে 14। এন্ড তোমাদের মাস্টার অফ ডিজাইন ফার্নিচার এন্ড ইন্টেরিয়রের ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে 14। মাস্টার অফ টেক্সটাইলের ক্ষেত্রে টোটাল সিট থাকতেছে 14। ওকে,
সো পোস্ট গ্রাজুয়েট এমএসসি এগ্রিকালচার, এমএসসি হর্টিকালচার, এমএসসি অ্যানিমাল সায়েন্স। ওকে, এটার ক্ষেত্রে তোমাদের অ্যাগ্রোনমির ক্ষেত্রে থাকতেছে টোটাল সেট 8। এটা কিন্তু এক্সটার্নাল আর ইন্টারনাল স্টুডেন্টের জন্য ভাগ। এক্সটার্নাল স্টুডেন্ট কি? এক্সটার্নাল স্টুডেন্ট অর্থাৎ যারা যারা তোমরা এখন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে প্রথমবার অ্যাডমিশন নিতে যাচ্ছ। আর ইন্টারনাল স্টুডেন্ট কি? অলরেডি যারা যারা গ্রাজুয়েশন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে করছো তারা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট। এবার এক্সটার্নাল স্টুডেন্টের জন্য 8টা সিট থাকতেছে অ্যাগ্রোনমিতে, এবং ইন্টারনাল স্টুডেন্টের জন্য তোমাদের হচ্ছে 5টা সিট থাকতেছে। ওকে, ক্লিয়ার আছে? তারপরে হর্টিকালচারের জন্য এটা কিন্তু ইন্টারনাল বলতে যারা যারা তোমরা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অলরেডি হচ্ছে গ্রাজুয়েশনে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছো। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ হর্টিকালচারের ক্ষেত্রে এখানে সিট দেখতে পাচ্ছ, ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত কিছু বলা আছে। হর্টিকালচার ফ্রুট সায়েন্সের ক্ষেত্রে আবার ভেজিটেবল সায়েন্স, ভেজিটেবল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নালের জন্য 3, ইন্টারনালের জন্য 1, এন্ড হর্টিকালচারের জন্য ফ্রুট সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ইন্টারনালের জন্য 1, সরি এক্সটার্নালের জন্য হচ্ছে 3, ইন্টারনালের জন্য 2। তারপরে সয়েল সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এক্সটার্নালের জন্য 7টা সিট আছে, ইন্টারনালের জন্য 3টে সিট আছে। এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশনের জন্য তোমাদের ইন্টারনাল 3টে, এক্সটার্নাল 5টা। তারপরে তোমাদের এখান থেকে এক এক করে তোমরা সব এগ্রিকালচার এক্সটেনশন অফ দ্য গ্রাজুয়েশন একবার দেখে নিও। তারপরে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর ক্ষেত্রে তোমাদের থাকতেছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য 4টা, ইন্টারনাল স্টুডেন্টের জন্য 2টা। ওকে, অ্যানিমাল সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 4টা আছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য, ইন্টারনাল স্টুডেন্টের জন্য 1টা আছে। আর এখানে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সবাই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিবা, তারপরেই অ্যাপ্লিকেশন করবা। তারপরে হচ্ছে এন্টোমোলজির জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে 60% মার্কস লাগতেছে। ওকে, আর এখানে হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য 54% মার্কস লাগতেছে। এখানে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য 4টে, ইন্টারনাল স্টুডেন্টের জন্য প্লান্ট প্যাথোলজির ক্ষেত্রে এখানে আবার দেখতে পাচ্ছ যে এক্সটার্নালের 3টে, ইন্টারনালের 3টা। এগ্রিকালচার ইকোনমিক্স এর জন্য এক্সটার্নালের 3টে, ইন্টারনালে 1টা স্টুডেন্ট 1টা সিট থাকতেছে। প্লান্ট প্যাথোলজির জন্য এক্সটার্নালের 4টা, ইন্টারনালের 2টা। এখানে টোটাল সিট এখানে দেখে নিও। ওকে, সো এখানে ইনটেক ক্যাপাসিটি এখানে বলা আছে, আইসিআর দ্বারা যারা যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের ইনটেক ক্যাপাসিটি এখানে বলা আছে। তারপরে বিএড প্রোগ্রামে যারা যারা পড়তেছে, বিএড এর ক্ষেত্রে মনে রাখবা টোটাল ইনটেক ক্যাপাসিটি থাকতেছে 100টা থাকতেছে। এখানে প্রি সার্ভিস ক্যান্ডিডেট যারা আছো ইন্টারনাল এক্সটার্নাল প্লাস, এবং যারা যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তারা কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পারছো। এখানে মনে রাখবা যে প্রি সার্ভিস আর ইন সার্ভিসের জন্য আলাদা আলাদা তোমাদের সিট ক্যাপাসিটি থাকতেছে, আলাদা আলাদা ভাবে অ্যাডমিশন হইতেছে। সো প্রি সার্ভিস, ইন সার্ভিস, এখান থেকে প্রসিডিউরটা পড়ে নেব একবার, অ্যাডমিশন প্রসিডিউর। প্রি সার্ভিসের মধ্যে মনে রাখবা যে প্রি সার্ভিসের মধ্যে কিন্তু ইন্টারনাল স্টুডেন্ট আছে, এক্সটার্নাল স্টুডেন্ট আছে, এটা তোমরা দেখবা। ওকে, এবার হচ্ছে তোমাদের এখানে কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। দেখো, বিএড প্রোগ্রাম শ্যাল হ্যাভ 50% মার্কস ইন এগ্রিগেট, আর বলা আছে 45% মার্কস ইন ওবিসি নন ক্রিমিলিনিয়ার। ওকে, ক্যান্ডিডেট পাস, এসসি এসটি ক্যান্ডিডেট পাস করলেই হয়ে যাবে। ওকে, বিএ, বিএসসি, ব্যাচেলর অফ মাস, ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, ভোকাল ডিগ্রি, যে কোনো তোমরা স্ট্রিম থেকে আসতে পারছো। ওকে, এখানে তোমরা একবার দেখে নিও যে প্রি সার্ভিসের ক্যান্ডিডেটের জন্য প্রসিডিওর কি কি আছে, আর হচ্ছে ইন সার্ভিসে যারা যারা আছে ইন সার্ভিসের জন্য কি কি প্রসিডিওর আছে এখানে একবার দেখে নিতে। প্রি সার্ভিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে কি বলা আছে এখানে, এক্সটার্নাল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দেয়ার আন্ডার গ্রাজুয়েট examination on or after 2015 shall be eligible to apply. ওকে, এটা সাবধানে মনে রাখবা যে 15 এর on and after 15 ওকে এলিজিবল তারাই শুধুমাত্র অ্যাপ্লাই, 15 এর আগে হলে অ্যাপ্লাই করে লাভ নাই যারা যারা প্রি সার্ভিসে আসো। এবং ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড দ্য আন্ডারগ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন ফ্রম 2022 onwards within the closing date of the submitting of the application form and the বিশ্বভারতী shall be treated as the internal student. ওকে, ক্লিয়ার আছে? তাহলে ইন্টারনাল স্টুডেন্ট কে কে হবে এটা তোমরা আশা করি এখন বুঝতে পারছো। ওকে, তারপরে এখানে দেখে নিও বাকিগুলো দেখে নিও। এবার ক্যাপাসিটি বলে সিট ডিস্ট্রিবিউশন, যারা যারা প্রি সার্ভিস আসো, প্রি সার্ভিস বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা যারা আসো প্রি সার্ভিসের ক্ষেত্রে। ওকে, আর প্রি সার্ভিসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের কিন্তু একটা ইন্টার্ন স্কুল থেকে একটাই তোমাদের প্রি সার্ভিস স্টুডেন্ট থাকতে পারে, এটা এখানে লেখা আছে, কোথাও আছে, তোমরা একবার দেখে নিও। ওকে, এখানে কোথাও তো লেখা ছিল, আমি প্রথমে পড়ছিলাম, তোমরা একবার দেখে নিও তো, এখানে লেখা আছে প্রি সার্ভিসের জন্য একটা ইন্টার্ন স্কুল থেকে একটাই শুধুমাত্র তোমাদের যাবে। এই যে নট মোর দ্যান ওয়ান টিচার ফ্রম দ্য ইচ ইন্টার্ন স্কুল, একটা ইন্টার্ন স্কুল থেকে একটাই তোমাদের টিচার নিতে পারে, একবার দেখে। তারপরে যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের সিট ক্যাপাসিটি কি কি আছে দেখো, সিট ক্যাপাসিটি প্রি সার্ভিস কিন্তু, হ্যাঁ,
প্রি সার্ভিসের জন্য তোমাদের সিট ক্যাপাসিটি বলা আছে এখানে হচ্ছে বাংলার জন্য 5টা আছে, ইংলিশের জন্য 5টা আছে, হিন্দির জন্য 3টে আছে, সংস্কৃতের জন্য 4টা আছে, সাঁওতালের জন্য 3টে আছে, ইকোনমিক্সের জন্য 3টে আছে, জিওগ্রাফির জন্য 5টা আছে। ওকে, হিস্ট্রি, এশিয়ান হিস্ট্রির জন্য আছে, এন্ড আর্কিওলজির জন্য 5টা আছে, মডার্ন হিস্ট্রির জন্য 5টা আছে, রবীন্দ্রসঙ্গীতের 2টা, ক্লাসিক্যাল ভোকালের জন্য 2টা। তোমরা যারা যারা এখানে একটা জিনিস বলে রাখি যে রবীন্দ্রসঙ্গীতে যারা যারা পড়াশোনা করতেছো, মাস্টার্স করতেছো এবং বিএড করতেছো, এমএড করতেছো, তাদের কিন্তু বলি যে পরবর্তীতে কিন্তু রবীন্দ্রসঙ্গীত প্রচুর জব আছে বিভিন্ন স্কুলে। রবীন্দ্রসঙ্গীতের মিউজিকে যারা যারা আসো, আর্টের যারা যারা আসো, সবার কিন্তু ক্যাম্পাসিং এ জব হয়ে যায় বা হচ্ছে কোনো না স্কুলে তোমরা চাকরি পেয়ে যাও। তার জন্য বলবো যে তোমরা যারা যারা এই স্ট্রিম গুলায় আসো, এই কোর্স গুলায় আসো, তাহলে ভালো করে পড়াশোনা করো, দেখবা যে কিছুদিনের মধ্যেই তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে জব হয়ে যায়। ওকে, তারপরে ফিলোসফির জন্য এখানে বলা আছে ক্লাসিক্যাল ভোকালের জন্য 1টা, ফিলোসফির জন্য 3টে আছে, ম্যাথামেটিক্সের জন্য 5টা, স্ট্যাটিস্টিক্সের জন্য 3টে, এডুকেশনের জন্য 3টা, ফিজিক্সের জন্য 5টা, কেমিস্ট্রির জন্য 5টা, বোটানির জন্য 5টা এবং জিওলজির টোটাল হচ্ছে 75। এবার আসি প্রি সার্ভিস এক্সটার্নাল স্টুডেন্ট। এক্সটার্নাল স্টুডেন্টের জন্য এখানে চান্স পাওয়া একটু কঠিন, তোমরা জানোই সিট ক্যাপাসিটি কম থাকে, টোটাল সিট বলা আছে হচ্ছে 20টা সিট আছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য। ওকে, তার মধ্যে দেখতে পাচ্ছ যে বেঙ্গলি থেকে 2টা আছে, ইংলিশ থেকে 2টা আছে এক্সটার্নাল স্টুডেন্ট, হিন্দি থেকে 1টা আছে, সংস্কৃত থেকে 1টা আছে। ওকে, এটার ক্ষেত্রে তোমরা দেখে নিও কোনটার ক্ষেত্রে কত আছে। ওকে, যেমন ম্যাথামেটিক্স থেকে বলা আছে যে ম্যাথামেটিক্স থেকে 2টা আছে। ওকে, স্ট্যাটিস্টিক্স থেকে 1টা আছে, এডুকেশন থেকে, ফিজিক্স থেকে আছে তোমাদের, ফিজিক্স কেমিস্ট্রি থেকে আছে, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি থেকে 1টা আছে, এখান থেকে তোমরা দেখে নাও। লাইফ সায়েন্স বোটানি জিওলজি মিলে কয়টা আছে হচ্ছে 1টা আছে। ইন সার্ভিস স্টুডেন্টের ক্ষেত্রে টোটাল কয়টা হচ্ছে 5টা সিট আছে। এবার তোমাদের সেদিনকে আমাকে কেউ একজন কমেন্ট সেকশনে জানতে চাইছো বা ফোন করছিল, সেটা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট কারা। এই যে ইন্টারনাল স্টুডেন্ট কিন্তু এখানে বলাই আছে। ওকে, এক্সটার্নাল স্টুডেন্টকে, ইন্টারনাল স্টুডেন্টকে এখানে দেখতে পারো ক্যান্ডিডেট হু হ্যাড কোয়ালিফাইড আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন from 2022 onwards within the closing date of the submitting applications from the বিশ্বভারতী shall be treated as the internal student। তোমরা কিন্তু ইন্টারনাল স্টুডেন্টের মধ্যে পড়তেছো যদি 2022 এর মধ্যে তোমরা কি করা হচ্ছে পাস করো। ওকে, মানে এরপর থেকে তোমরা যদি পাস করতে যাবো তাহলে তোমরা ইন্টারনাল স্টুডেন্ট, এটা সাবধানে মনে রাখবা বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে। সো যে ফোন করছিল বা মেসেজ করছিল একবার তোমরা দেখে নিও যে 2020 পর পাস করছো না তার আগে পাস করছো। আগে হলে তো ইন্টারনাল হবে না, পরে হলে ইন্টারনাল হবে। ওকে, সো ডিস্ট্রিবিউশন এখানে আমি বলে দিলাম, সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন বলা আছে এখানে। তাহলে টোটাল সিট থাকছে তোমাদের 100টা, প্রি সার্ভিস ইন্টারনালের জন্য থাকতেছে 75টা, প্রি সার্ভিস এক্সটার্নালের জন্য থাকতেছে 20টা, আর ইন সার্ভিসের জন্য 5টা থাকতেছে। ডকুমেন্ট কি কি লাগবে এমএড কোর্সের জন্য এখান থেকে তোমরা একবার নিজেরা দেখে নিও, সিট ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু বলা আছে। ওকে, পোস্ট গ্রাজুয়েট এমএ এডুকেশন প্রোগ্রামের জন্য এখানে বলা আছে, আর আমি বেশিক্ষণ বলতেছি না, তোমরা এখান থেকে একবার নিজেরা দেখে নিও সমস্ত কিছু। ওকে, সো বিশ্বভারতী ইউনিভার্সিটির এটাই তোমাদের সমস্ত ক্যাপাসিটি গুলা বলা আছে, আরো বিভিন্ন ভবন গুলা আছে এখানে, তোমরা একবার গুলা সার্টিফিকেট কোর্স গুলার ক্ষেত্রে এখানে নিজেরা দেখে নাও প্রসপেক্টাসটা থেকে। ওকে, তারপরে যদি এখন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি ওটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, তবে আমি এই ভিডিওটা শেষে খালি একটু জায়গায় দেখাই দিতেছি যে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি জিনিসটা মাথায় রাখতে লাগবে। এই জিনিসটা কিন্তু অনেকেই গন্ডগোল করো, তাহলে ফর্মটা একটু তোমাদের দেখা যাচ্ছে ফর্মটা কেমন হবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, ডেটটা মনে রাখবে, এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করবে, আর কেউ কিন্তু ডেটের শেষ ডেটের জন্য অপেক্ষা করে থাকবে না। আর যে যতক্ষণ তোমাদের ফিস পেমেন্ট করে দেন, ফিস পেমেন্ট যদি সাকসেস না হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনও কমপ্লিট হবে না, এটা মাথায় রাখতে লাগবে। সো তোমাদের অ্যাপ্লিকেশন এমন থাকবে, অ্যাপ্লিকেশনে অ্যাডমিশন যাবা, এখানে প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে। ওকে, নিউ রেজিস্ট্রেশনে তোমাদের অ্যাপ্লিক্যান্ট ফুল নাম্বার দিতে লাগবে, অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ দিতে লাগবে, অ্যাপ্লিকেশন ইমেল আইডি, তারপরে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের ইমেল আইডি দিয়ে একবার ওটিপি আসবে, ওটিপি দিয়ে কি করবা তোমরা রেজিস্ট্রেশন করবা, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবা। ঠিক আছে, এখানে সমস্ত কিছু পাসওয়ার্ড বলা আছে, পাসওয়ার্ড মোবাইল নাম্বার, এখানে কিন্তু কোনো কিছুই ভুল করা যাবে না। এটা দিয়ে একবার রেজিস্ট্রেশন করলা, রেজিস্ট্রেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তারপরে এখানে কি করবা, লগইন করবা, লগইন করার পর কি করবা হচ্ছে শুরু করবা, বা তোমরা রেজিস্ট্রেশন করার পর সঙ্গে সঙ্গে এটা চলে আসবে, ওটিপি দিয়ে দেবা, ওটিপি দেওয়ার পর এখানে স্টার্ট হবে। ওকে, এবার লগইন করবা, লগইনের মধ্যে কি আসবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, যেটা মেসেজ যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে চলে আসবে ও তোমাদের আইডি, তাহলে ওইখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবা, যে পাসওয়ার্ডটা একটু দিলা ক্যাপচা ফিল আপ করবা, তারপর লগইন করে দেবা। লগইন করার পর শুরু হবে তোমাদের কয়টা স্টেপের, যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। ঠিক আছে, স্টেপ 1 এ যে কমপ্লিট প্রোফাইল থাকবে, তারপর হচ্ছে স্টেপ 2 তে তোমাদের যে একাডেমিক ডিটেইলস আছে সেটা দিতে লাগবে, স্টেপ 3 তে তোমাদের ফিস পেমেন্ট, যে রেজিস্ট্রেশন ফিস আছে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে লাগবে। ওকে, অ্যাডমিশন ফিস না কিন্তু, অ্যাডমিশন তো পরবর্তীতে, তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে অ্যাডমিশন
কেমন করে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পর তোমাদের কি হবে, অনলাইন জুম কলে কাউন্সিলিং হবে, পরবর্তীতে চান্স পাবো, ওগুলো নিয়ে ডিটেলসে পরে ভিডিও বানাবো। এবার তোমাদের যেটা বলতেছিলাম, এই যে পার্সোনাল ডিটেলস দিচ্ছ অর্থাৎ প্রোফাইলে কিন্তু কোনো কিছুই ভুল করা যাবে না। এখানে ভুল করলে তোমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তার জন্য এখানে তোমাদের নাম ঠিক করে দিবা, ডেট অফ বার্থ, ক্যাটাগরি ভুল করাই যাবে না। অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার্ড ইমেল দিতে লাগবে। ওকে, ব্লাড গ্রুপ দিতে লাগবে, রিলিজন দিতে লাগবে। এখানে যা যা আছে, যা যা চাচ্ছে সমস্ত কিছু তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। তা এটা দিবা। এবার একবার তোমাদের এটা হয়ে গেলে একাডেমিক ডিটেলসে কোনো ভুল হলে চাপ নেই, একাডেমিক ডিটেলস পরবর্তীতে তোমরা ঠিক করতে পারো। ওকে, সো এখানে একবার দিয়ে দিবা। বড় ফর্মটা ফিল আপ করবা, এক এক করে আমরা ফর্মটা ফিল আপ করতে থাকবা, ঠিক আছে। এখানে এগুলা তোমাদের ভুল হলেও পরবর্তীতে চেঞ্জ করতে পারো, কিন্তু আগের যেগুলা তোমাদের চেঞ্জ করতে পারবে না। ওকে, তারপর ফিস পেমেন্ট হলে তোমাদের যে ফিস পেমেন্টের পর এই যে অ্যাপ্লিকেশনটা বের করলা, অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা কি করে রাখো, একবার প্রিন্ট করে রেখে দেবা, ঠিক আছে, পিডিএফ বানিয়ে রেখে দেবা, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে তোমাদের যদি অ্যাডমিশনের চান্স পাও এটা কিন্তু কাজে লাগবে। ওকে, সো বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ডিটেলস আপডেট থাকলো, পুরো অনেক বড় ভিডিও আছে, এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো। তোমাদের কোনো কিছু কমেন্ট সেকশনে জানতে চাইলে তোমরা কমেন্ট সেকশনে মানে কমেন্ট করো, আমি ওখানে ডিটেলসে অ্যান্সার দিতে থাকবো। আরো যদি ফ্যাসিলিটি, হোস্টেলস কেমন করে পাওয়া যায়, যেটা জিনিস জানতে চাও সেটা নিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি প্রতিটা জিনিস নিয়ে তোমাদের ভিডিও বানায় দেবো। ওকে, আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক তো অবশ্যই দিবা। চলো তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। বাই বাই, খুব ভালো থাকো।